দল গঠনের প্রয়োজনে উপদেষ্টার পদ ছাড়তে রাজি নাহিদ ইসলাম। বাংলাদেশ নিয়ে ট্রাম্পের বক্তব্যের ভুল ব্যাখ্যা দিচ্ছে ভারতীয় গণমাধ্যম, বলছেন মার্কিন বিশ্লেষকরা। হাসিনাকে শাস্তি এড়ানোর সুযোগ দেয়া হবে না, ফিরিয়ে এনে বিচার হবে, দ্য ন্যাশনালকে প্রধান উপদেষ্টা। নির্বাচন নিয়ে নানামুখী বক্তব্যে সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে, বলছে বিএনপি। সংস্কার নিয়ে কাল থেকে সংলাপ। পরিচয়বিহীন দুই পুরুষের ডিএনএ প্রোফাইলিংয়ে আটকে আছে সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার তদন্ত। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার 21-এর সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে: দেশ জুড়ে বসন্ত উৎসব, শীতের জীর্ণতা ঘুচিয়ে প্রকৃতি জুড়ে ভালোবাসার রং। এবার বিস্তারিত। নতুন রাজনৈতিক দল গঠনের প্রয়োজনে উপদেষ্টার পদ ছাড়তে রাজি নাহিদ ইসলাম। 21 টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। আর কয়েকদিনের মধ্যেই হয়তো এই বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত সবাই পাবে আর কি, আপনারা জানতে পারবেন। যেহেতু দলের ঘোষণাটা এসেছে যে দলটা এই মাসেই হবে, তাহলে যদি এরকম সিদ্ধান্ত হয় তো এই মাসেই হবে। হয়তো খুব আমি ব্যক্তিগতভাবেও চিন্তাভাবনা করছি, যদি আমার সরকারের মনে করি যে সরকারের থেকে আমার এখন মাঠে যাওয়া, জনগণের সাথে কাজ করাটা বেশি জরুরি মনে হয়, তাহলে আমি সরকার ছেড়ে দেব এবং হয়তো সেই দলের প্রক্রিয়া যুক্ত হব। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন থাকছে রাত 9টার সংবাদে। ওয়াশিংটনে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর বাংলাদেশ ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য নিয়ে চলছে আলোচনা সমালোচনা। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম ট্রাম্পের মন্তব্য ভুলভাবে ব্যাখ্যা করলেও মার্কিন কূটনৈতিক ও বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে জানান, দায়িত্ব নয়, মোদিকে বাংলাদেশ নিয়ে কথা বলার সুযোগ দিয়েছেন ট্রাম্প। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ ইস্যু নিয়ে যে আলোচনা হবে তার ইঙ্গিত আগেই দিয়েছিল দিল্লি। ওভাল অফিসে কাঙ্ক্ষিত এই ইস্যু নিয়ে সাংবাদিকের প্রশ্ন, বাংলাদেশে সম্প্রতি রাজনৈতিক পট পরিবর্তনে বাইডেন প্রশাসনের ডিপ স্টেটের ভূমিকা ছিল কিনা, যার স্পষ্ট জবাব দেন ট্রাম্প। এরপরই পাশে বসে থাকা মোদিকে ইঙ্গিত করে বাকি উত্তর দেওয়ার জন্য বলেন ট্রাম্প। ট্রাম্পের এই বক্তব্য ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে তুলে ধরা হয় ভিন্নভাবে, যার অর্থ দাঁড়ায় বাংলাদেশকে মোদির হাতে তুলে দিয়েছেন ট্রাম্প। তবে ভারতীয় গণমাধ্যমের এসব শিরোনাম কতটা সঠিক ও গ্রহণযোগ্য তার ব্যাখ্যা দেন কূটনীতিক ও বিশেষজ্ঞরা। উনি লিভ রিপ্লাইং অন দ্যাট টু দ্য প্রাইম মিনিস্টার। আমরা রিপ্লাইং অন দ্যাট কথাটাও লাগাই দিতে পারি, কারণ এখানে আর কিছু নাই। আপনি জানেন যে ইংরেজি ভাষাভাষী যারা হয় তারা কিন্তু পুরো বাক্য বলে না, সুতরাং আমার কাছে মনে হয়েছে এটা ইমপ্লাই করা হয়েছে যে আমি এটা নিয়ে কথা বলবো না। মার্কিন পররাষ্ট্র দপ্তরের অবসরপ্রাপ্ত কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ বলেন, বাংলাদেশ সম্পর্কে মন্তব্য করতে চান না, তাই মোদিকে কথা বলার সুযোগ দিয়েছেন। যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যান বলেন, যা সম্পর্কে খুব বেশি জানেন না ট্রাম্প, তা নিয়ে মন্তব্য করতে চাননি। সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘাত বিষয়ক অধ্যাপক অশোক সোয়ান বলেন, ভারতের গণমাধ্যম খুব চেষ্টা চালালেও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূসকে নিয়ে কিছু বলেননি ট্রাম্প।
ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই মোদী সরকার সহ ভারতের গণমাধ্যম বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিয়ে অপতৎপরতা চালাচ্ছে। ট্রাম্পের সঙ্গে বৈঠকেও একই চেষ্টা চালায় ভারত, যা কার্যত ব্যর্থ হয়েছে। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার করতে না পারলে জাতি ক্ষমা করবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। দুবাই সফরে থাকা প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ন্যাশনালকে দেয়া সাক্ষাৎকারে বলেন, হাসিনা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শাস্তি এড়ানোর সুযোগ দেয়া হবে না। মেহেদী হাসানের রিপোর্ট। 6 মাস হলো শেখ হাসিনার পতনের। ক্ষমতা ধরে রাখতে হাসিনার গুম খুন গণহত্যার ফিরিস্তি এখন সবার জানা। মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যা যে শেখ হাসিনার নেতৃত্বেই হয়েছে তা জাতিসংঘের তথ্য অনুসন্ধান দলের রিপোর্টেও স্পষ্ট। এমন পরিস্থিতিতে হাসিনা ও তার সহযোগীদের বিচার এখন গণদাবি। আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম ন্যাশনালকে দেয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূসও এ ব্যাপারে তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। We already started the legal process. So we are hoping that the legal process will continue and will bring up to the justice. It has to happen, otherwise people will not forgive us. ভারতের কাছে হাসিনাকে ফেরত চাওয়া সহ বিচারের আইনি প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা। We sent notice to India that she should be repatriated. We are trying her because we have lots of evidence, including the UN High Commissioner's report on human rights. This is a testimonial to everything they have done. They have documented, the UN has documented in this. প্রয়োজনীয় সংস্কার শেষে আবারও ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের আশা ডক্টর ইউনূসের। Now we are building a new commission for consensus building, National Consensus Building Commission. We take these recommendations and go to all the political parties, civil societies, which one you like to implement now, which one you would like to implement in future, which one you don't want to implement at all. That just because they recommend it doesn't mean you have to accept it. So we go through this process, and our hope is at the earliest we can hold the election by December this year. আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসের সেরা নির্বাচন হবে বলেও আশা প্রকাশ করেন ডক্টর ইউনূস। A reliable and visible, transparent election. মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল 5টায় তাকে বহনকারী বিমানের ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আমিরাত সফরে সামিটে অংশগ্রহণের পাশাপাশি কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা ও মন্ত্রীর সাথে সাইডলাইনেও বেশ কিছু বৈঠক করেন ডক্টর ইউনূস। আন্তর্জাতিক একাধিক গণমাধ্যমে দেন সাক্ষাৎকার। এ সময় বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রমের পাশাপাশি পতিত স্বৈরাচারের বিচার এবং আগামী নির্বাচন নিয়ে খোলামেলা বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল নানামুখী বক্তব্য দিয়ে অন্তর্বর্তী সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বিএনপি। ভোট নিয়ে কোনো ষড়যন্ত্র করলে তা মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। জুলাই গণঅভ্যুত্থানের পর রাজনীতির ময়দানে সবচেয়ে বেশি আলোচিত বিষয় 13তম জাতীয় সংসদ নির্বাচন। নয়াপল্টনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নবায়ন কার্যক্রমে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিভিন্ন রাজনৈতিক দল। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলছেন, এই সরকারকে অস্বস্তির অবস্থা ফেলে দিচ্ছেন। আমরা এই সরকারকে বলতে চাই, আপনারা ডিসেম্বরের ঘোষণা দিয়েছেন, ডিসেম্বর নির্বাচন দিন। একই স্থানে অপর এক অনুষ্ঠানে দলটির নেতা রুহুল কবির রিজভী বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেয়া হলে স্পষ্ট হবে রাজনৈতিক অঙ্গনে বিরাজনীতির প্রশ্ন। জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিলে রাজনৈতিক শক্তি বিকশিত হবে এবং সেই রাজনৈতিক বিকশিত শক্তির মধ্যে দিয়ে যত নির্বাচন আছে সেই নির্বাচন হবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে নির্বাচন নিয়ে নতুন কোনো ষড়যন্ত্র করা হলে তা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক। এই সরকারকে সমর্থন দিলেও নির্বাচন নিয়ে কোনো চক্রান্ত হলে আমরা মাথা নত আল্লাহ ছাড়া কারো কাছে করব। এদিকে চট্টগ্রাম দক্ষিণ ও বান্দরবান জেলার নতুন আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়ে দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বন্ধু দেশগুলোর সহযোগিতা কামনা করেন। সকল বৃহৎ রাষ্ট্রগুলোকেই আমরা আমাদের উন্নয়ন অংশীদার মনে করি। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।
জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জামায়াতের আপোষহীন লড়াই চলবে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে নরসিংদীর সাটিরপাড়া কালী কুমার উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে জনসভায় তিনি বলেন, অতীতে পেশি শক্তি ও কালো টাকার প্রভাব খাটিয়ে নির্বাচন হয়েছে। গণহত্যায় জড়িত কর্মকর্তাদের নির্বাচনের দায়িত্ব না দেওয়ারও আহ্বান জানান তিনি। জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। তারা বলছে, নতুন সংবিধান প্রণয়নে সবার আগে গণপরিষদ নির্বাচন করতে হবে। সোহেল সামির রিপোর্ট। স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে প্রেস ক্লাবে জাতীয় নাগরিক কমিটির আলোচনা। সংগঠনের পক্ষ থেকে নির্বাচনের আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানানো হয়। এই ইলেকশনের পূর্বেই আওয়ামী লীগের নিবন্ধন আমাদেরকে বাতিলের দাবিতে রাজপথে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে সামিল হতে হবে। আমরা যদি আওয়ামী লীগকে এই নির্বাচনের আগেই তাদের যদি নিবন্ধন বাতিল করতে বাংলাদেশের মানুষ সচেষ্ট না হয়, তাহলে এই যে আমাদের আপকামিং যে নির্বাচন রয়েছে, জনগণের সামনে গভীর সংকট অপেক্ষা করছে। আলোচকরা বলেন, এক ব্যক্তিকে প্রতিষ্ঠার জন্যই ৭২-এর সংবিধান হয়েছিল। এই সংবিধান পরিবর্তনে গণপরিষদ নির্বাচন করতে সরকারকে পদক্ষেপ নিতে হবে। আমরা বুকের রক্ত ঢেলেই যাব আর তার বেনিফিশিয়ারি হবে একটি রাজনৈতিক দল, এবং সে আবার পুনরায় স্বৈরচারিক অবস্থা সৃষ্টি করবে। এটা আমরা আর হতে দেব না। ৫ আগস্টের অভ্যুত্থান ছিল একটি বিপ্লব, আর সেই বিপ্লবের আকাঙ্ক্ষাই হলো আমূল পরিবর্তন বলেও মন্তব্য করেন বক্তারা। সোহেল সামি, ২১ টেলিভিশন, ঢাকা। নতুন ব্যবস্থায় বাংলাদেশে ফ্যাসিবাদ আর মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না বলে মন্তব্য করে শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান জানিয়েছেন, আগামীকাল থেকে সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে। স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে সকালে রাজধানীর শিক্ষা চত্বরে স্বৈরাচার পতন আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপদেষ্টা আদিলুর। এ সময় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী, পাহাড়ি ছাত্র ফ্রন্ট, স্বৈরাচার বিরোধী ছাত্র পরিষদ, ৯০-এর সর্বদলীয় ছাত্র ঐক্য এবং ৮২ থেকে ৯০ ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় তারা বলেন, ৯০ এবং ২৪-এর স্বৈরাচার পতনের আন্দোলন একই সূত্রে গাঁথা। দেশের চলমান পরিস্থিতিতে সব ষড়যন্ত্র মোকাবেলা করে সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান তাদের। আগামীকাল থেকে যে সংস্কার নিয়ে আলোচনা শুরু হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, এই সংস্কারের আলোচনা দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এগিয়ে নিয়ে যাবে দেশকে। আমি আশা করি বাংলাদেশ কখনোই আর ফ্যাসিবাদের দিকে ফিরে যাওয়ার সুযোগ রাখবে না। ৬ মাস ঢাকা মেডিকেলের মর্গে থাকার পর বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত হাসানের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জানাজা শেষে তার মৃতদেহ হস্তান্তর করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। মাহতাব মিনহাজের রিপোর্ট। ৩৬ দিনের রক্তক্ষয়ী আন্দোলনের পর যখন শেখ হাসিনা দেশ ত্যাগ করতে বাধ্য হয়, তখন সবার সঙ্গে যাত্রাবাড়ি এলাকায় আনন্দ মিছিলে বের হয় হাসান। কিন্তু ওই মিছিলে পুলিশের নির্বিচারে গুলি কেড়ে নেয় তার প্রাণ। অনেক খোঁজাখুঁজির পরও হাসানের মৃতদেহের কোনো হদিস পায়নি পরিবার। ৫ মাস পর ঢাকা মেডিকেলের মর্গে শনাক্ত হয় মৃতদেহ। শুক্রবার জুমার নামাজের পর রাজু ভাস্কর্যের সামনে তার জানাজার আয়োজন করে বৈষম্য বিরোধী আন্দোলন। পরে কফিন নিয়ে হয় মিছিল। এই শহীদ পরিবার সবার আগে প্রতিরোধ গড়ে তুলবে যদি আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আবার পুনর্বাসনের চেষ্টা করা হয়। হাসান হত্যার দৃষ্টান্তমূলক বিচার চায় পরিবার। আমার ছেলেরে যারা এই বাজে হত্যা করে আমারছে তাদের বিচার চাই এবং তাদের ফাঁসি চাই। একজন একজন করে ধরে আইনের আওতায় আইন না, আমার ছেলেরে যে বাজে নির্মাণ করে হত্যা করছে ওইদেরকে এই বাজে নির্মমভাবে হত্যা করতে হবে। যারা আমার বাইশটাকে ভাবে মেরেছে, ওই সময় জুলাই আগস্ট মাসে যাত্রাবাড়ি থানায় যারা পুলিশ অফিসার বা কর্মরত ছিল সবার নাম ছবি সহ প্রকাশ্যে এনে তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার সম্পন্ন করতে হবে। শনিবার গ্রামের বাড়ি ভোলায় দ্বিতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে তার দাফন হবে। পারিবারিক কবরস্থানে আমার ছেলেকে দাফন দেওয়া হবে। মাহতাব মিনহাজ, ২১ টেলিভিশন, ঢাকা। অপারেশন ডেভিল হান্টের ৬ষ্ঠ দিনে সন্ত্রাসী ও বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার অব্যাহত রয়েছে। গাজীপুর, সাভার, রংপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ ছাড়াও দেশের বিভিন্ন জেলায় গ্রেপ্তার করা হচ্ছে
আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন পর্যায়ের অপরাধীদের। প্রতিনিধিদের তথ্য ছবিতে ইউসুফ হাসান নাইমের রিপোর্ট। অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। গাজীপুরে মেট্রোপলিটন এলাকায় 15 এবং জেলা পুলিশের অভিযানে 8 জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করা হয়। এ নিয়ে জেলায় 355 জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করা হয়। ধামরাইয়ে নিষিদ্ধ ছাত্রলীগের কুশুরা নবযুগ কলেজের কমিটির সভাপতি আমিনুর রহমানকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। রংপুরে গঙ্গাচড়া উপজেলার খলেয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মতলেবুল হক ও জেলা যুবলীগের সহসভাপতি শফিকুজ্জামান শিপন সহ 5 নেতাকর্মীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা সহ বিভিন্ন ঘটনায় একাধিক মামলা রয়েছে। ময়মনসিংহে অভিযানে 31 জনকে আটক করা হয়েছে। নারায়ণগঞ্জে গ্রেপ্তার করা হয় 4 জনকে। খাগড়াছড়িতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের 11 নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে অভিযানে 58 জনকে গ্রেপ্তার করা হয়। টাঙ্গাইলে 24 ঘন্টার অপারেশন ডেভিল হান্ট অভিযানে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার সাথে জড়িত 6 জনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে এ পর্যন্ত 53 জনকে আটক করার কথা জানায় পুলিশ। এছাড়া চট্টগ্রামে 40, ঝিনাইদহে 2, কুড়িগ্রামে 17 জনকে গ্রেপ্তার করা হয়। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। সন্দেহভাজন পরিচয়বিহীন 2 পুরুষের ডিএনএ প্রোফাইলিং ঘিরে আটকে আছে সাংবাদিক সাগর রুনি হত্যার তদন্ত। নিহত এই দম্পতি ও 2 ব্যক্তির সঙ্গে ডিএনএ নমুনায় আরও পাওয়া গেছে মিশ্রণ, যার কারণে যুক্তরাষ্ট্রে পাঠানো নমুনায় তৈরি করা যাচ্ছে না 2 সন্দেহভাজনের অবয়ব বা মুখচ্ছবি। ডিএনএ এবং ফরেনসিক বিশেষজ্ঞরা বলছেন, অসংখ্য মানুষের ডিএনএ মিশ্রণ থাকলে উন্নত প্রযুক্তি ব্যবহার করেও খুনিদের অবয়ব তৈরির সম্ভাবনা ক্ষীণ। দীপু শিকদারের বিশেষ প্রতিবেদন। সাংবাদিক দম্পতি সাগর রুনিকে হত্যার সময় তাদের বাসায় 2 জন অজ্ঞাত সন্দেহভাজন পুরুষের উপস্থিতি নিশ্চিত হওয়ার পরও তাদের পরিচয় মিলছে না, ডিএনএ ম্যাচিং না হয়। ক্রাইম সিন থেকে ওই 2 জন সন্দেহভাজনের ডিএনএ পাওয়া যায়। সাগর রুনির হত্যাকারীদের চিহ্নিত করতে যুক্তরাষ্ট্রের ইন্ডিপেন্ডেন্ট ফরেনসিক সার্ভিস আইএফএস এর সহায়তা নিয়েছিল র্যাব। ওই ল্যাবেই সাগর রুনি হত্যায় জড়িতদের চিহ্নিত করতে 25 জনের ডিএনএ প্রোফাইল তৈরি করা হয়। কিন্তু হত্যাকাণ্ডের স্থল বা ক্রাইম সিন থেকে পাওয়া সন্দেহভাজন 2 জনের ডিএনএ ওই 25 জনের কারোর সঙ্গেই মেলেনি। এরপর বাকি থাকা ওই 2 জনের ডিএনএ প্রোফাইল দিয়ে তাদের মুখচ্ছবি বা অবয়ব তৈরি করা, যা আধুনিক প্রযুক্তি দিয়ে সম্ভব। এই ডিএনএ অ্যানালাইসিস করে সেখান থেকে ছবি তৈরি করার এই পদ্ধতিটাকে বলে মলিকুলার ফটোফিটিং। প্রথমে ডিএনএটাকে অ্যানালাইসিস করে ডিএনএর যে জিনোম সেখানে সিকোয়েন্সিং করে আমরা ডাটা কালেক্ট করে থাকি, বা যারা এটার সাথে জড়িত তারা করেন। এই ডাটাগুলোকে একসাথে কম্পাইল করে একটা 3D ইমেজ বলেন বা ছবি বলেন, সেটা অটোমেটিক তৈরি হয়ে যায়। আসলে এটা 100% যে অ্যাকুরেট একদম তা না হলেও মোটামুটি বেশ ভালো পরিমাণ অ্যাকুরেট, যেটা দিয়ে যে আননোন ডিএনএ, সে আননোন মানুষটার একটা ক্লিয়ার ছবি আমরা পেতে পারি। পারাবান স্ন্যাপশট নামে একটি মার্কিন ডিএনএ ল্যাব সন্দেহভাজনদের ডিএনএ থেকে ছবি তৈরির কাজ করে। তাই তাদের কাছে সন্দেহভাজন 2 জনের ডিএনএ পাঠায় র্যাব। এর জন্য 2019 সালের র্যাবের পক্ষ থেকে আইএফএসকে প্রয়োজনীয় অর্থ পরিশোধ করা হয়, কিন্তু তাদের ডিএনএতে সংমিশ্রণ থাকায় পূর্ণাঙ্গ অবয়ব তৈরি প্রায় অসম্ভব হয়ে পড়ে। ঢাকা মেডিকেলের এই ফরেনসিক চিকিৎসক বলছেন, ডিএনএতে অধিক সংমিশ্রণ থাকলে হুবহু ছবি তৈরি করা বেশ কঠিন। একজন মানুষের থেকে আরেকজন খুবই ডিফারেন্ট, একদম আলাদা ডিএনএ ম্যাপিংটা। সেক্ষেত্রে যদি অসংখ্য মিক্সচার থাকে, সেক্ষেত্রে ডিএনএর স্ট্রাকচার নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে, যেটাকে আমরা পলিউশন বলি। ডিএনএ একটার সাথে আরেকটা মিশে পলিউটেড হয়ে যাওয়ার একটা চান্স থাকে। সেক্ষেত্রে আলাদা আলাদাভাবে করে, যেহেতু ডিএনএ খুবই সাইজে ছোট এবং স্যাম্পলগুলোও খুব ছোট ছোট, সেক্ষেত্রে অ্যাকুরেটভাবে বের করে আনাটা মানে ডিফিকাল্ট। ডিএনএ বিশেষজ্ঞ বলছেন, উন্নত প্রযুক্তিতে সন্দেহভাজনদের হুবহু ছবি সম্ভব ছিল যদি না কোনো ডিএনএতে আরও ব্যক্তির ডিএনএর সংমিশ্রণ থাকতো। প্যারাবন জেনেটিক জিনোলজি দুটো কিন্তু কাছাকাছি কিন্তু ভিন্ন, হ্যাঁ, যে তার জেনেটিক অ্যানসিস্ট্রি জানা, যে সে কি এশিয়ান নাকি আফ্রিকান নাকি আমেরিকান
নাকি মঙ্গলয়েড, বা এই দেশে হলে তার যে ডিস্ট্যান্ট রিলেটিভ যদি কেউ থেকে থাকে সেটাও তারা বের করতে পারে কোনো কোনো ক্ষেত্রে, সব ক্ষেত্রে পারে তা না। তিনি মনে করেন এরকম উন্নত প্রযুক্তি বাংলাদেশেও যুক্ত করা জরুরি। সায়েন্টিফিক প্রোগ্রেসের সাথে আপনি যদি অ্যালাইন থাকতে চান, আপনাকে সেই টেকনোলজির সাথে সম্পৃক্ত হতে হবে। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাতে সাগররুনি দম্পতিকে তাদের পূর্ব রাজাবাজারের বাসায় হত্যা করা হয়। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকট চলছেই। অনেকটাই উধাও 5 লিটারের সয়াবিন তেল। শবে বরাত ঘিরে বেড়েছে দেশি ও ব্রয়লার মুরগির দাম। বিস্তারিত তানজিলা তাসনিমের রিপোর্টে। বোতলজাত সয়াবিন তেলের ভয়াবহ সংকট। দোকানিরা বলছে মিল থেকে সরবরাহ কম, অনেকটাই উধাও 5 লিটারের সয়াবিন তেলের বোতল। খোলা সয়াবিনের কেজি 175 টাকা। তেল কারেন্সি বাজার তেল পাওয়া যাচ্ছে না, তেলটা শর্ট। সিলিন্ডার রেট কমছে আর চাল রেট আগে রেটে আছে। তেল তো মানে মার্কেটে নাই, মার্কেটে একবারে কম তেল। আগের দামে বিক্রি হচ্ছে চাল। মিনিকেট 70 থেকে 72 টাকা, মোটা চাল 62 টাকা, নাজির শাল চাল বিক্রি হচ্ছে 85 টাকা কেজি দরে। মিনিকেটের রেট এখন 70 টাকা 72 টাকা বিক্রি চলে, আর চিনি চলে হলো 120 টাকা 18 টাকা। চাউলের অবস্থানে একটু আছে, মোটামুটি আছে, মানে কমতেছে বাড়তেছে এরকম। ঢেঁড়স 120, লাউ 50, করলা 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজ 45 থেকে 50 টাকা, আর বড় রসুন বিক্রি হচ্ছে 220 টাকা। রসুন গত সপ্তাহে আমরা 220 টাকা বিক্রি করছি, এখনও 220 টাকাই আছে। আদা আপনার 200 থেকে 220 টাকা চায়নাটা। আজকে যে বাজার দাম আছে কাঁচা সবজির, গত সপ্তাহের চেয়ে একটু বেশি। এ সপ্তাহে একটু বেশি দাম, আর নিউ মার্কেটের দাম সবসময় একটু বেশি নেয়। ইলিশ বিক্রি হচ্ছে 2500 টাকা কেজিতে, চিংড়ি 1450, রূপচাঁদা 1100, রুইয়ের কেজি 300 টাকা। শবে বরাতের কারণে মাংসের বাজার কিছুটা চড়া। ব্রয়লার মুরগি কেজিতে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 220 টাকা। দেশি মুরগির দামও বেড়েছে কেজিতে 20 টাকা। আগের দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। তানজিলা তাসনিম, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। গাইবান্ধায় ক্রিকেটার মামুনকে কুপিয়ে হত্যা, প্রতিবাদে মহাসড়ক অবরোধ। আমন্ত্রণ আবারও সন্ধ্যার 21 সংবাদে। গাইবান্ধার ক্রিকেটার আল মামুনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সিলেট স্ট্রাইকার্সের হয়ে বিপিএল এর নেট বোলার হিসেবে খেলেছেন মামুন। এই ঘটনায় উত্তেজিত জনতা ঢাকা রংপুর মহাসড়কের ধাপের হাটে সড়ক অবরোধ করে। স্বজনরা বলছেন পারিবারিক কলহে এই হত্যাকাণ্ড। গাইবান্ধা প্রতিনিধি আফরোজা লুনার তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। গাইবান্ধার ক্রিকেটার আল মামুন মণ্ডল, বিপিএলে তিনি সিলেট স্ট্রাইকার্সের নেট বোলার হিসেবে খেলেছেন। তার বাড়িতে চলছে স্বজনদের আহাজারি। স্বজন ও এলাকাবাসী জানায় বৃহস্পতিবার সন্ধ্যার আগে বাড়ির পাশের রাস্তায় কুপিয়ে আহত করে তাকে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে হাসপাতালে যাওয়ার পথে তিনি মারা যান। আমি যাব না, ওই বোলিং খেলায়, ওই ফিল্ড খেলায়, বল খেলায়, ওই সময় ফোন হচ্ছে, মামুন তুমি তাড়াতাড়ি চলে আসো, কালকে ছেলে তোমার খেলা আছে। আমাদের স্ট্যান্ডে জায়গা আছে, ওরা হচ্ছে ওই জায়গাটা দখল করবে, এইটা নিয়ে ওদের দ্বন্দ্ব। এটা মানে আমরা কেস চালাচ্ছি, রায় আমাদের পক্ষে আসছে, এটা ওরা মেনে নিতে পারছে না। মামুন এখন খুব ভালো ছেলে, ও গতবার সিলেটে নেট বোলিং ছিল, সে খেলাধুলায় অনেক দিন ধরেই জড়িত। এখানে কোনো রাজনৈতিক মামলা, এটা না, রাজনৈতিক কোনো ইস্যু না। এ ঘটনায় উত্তেজিত জনতা হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে বৃহস্পতিবার রাতে ঢাকা রংপুর মহাসড়কের ধাপের হাটে অবরোধ করে। মামুনের বাবা বাদী হয়ে 25 জনকে আসামি করে থানায় মামলা করেছেন। খুন করার পর আমার দোকানে ভাড়াটা, আমার হোস্টেল ব্যবসা আরও ভাড়াটে আছে, তাদেরকে যা নিষেধ দেওয়া হয়েছে যে ওনাকে আর ভাড়া যাবে না, ভাড়া আপনারা মসজিদে যাবে। আমাদের কাছে এখনো অভিযোগ, বাদীপক্ষ আমাদের কাছে লিখিত অভিযোগ দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে এবং আমাদের মামলা রুজুর বিষয়টা প্রক্রিয়াধীন আছে। পুলিশ জানায় মামুন মণ্ডল ছাত্রলীগের ধাপেরহাট ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। 5 জুলাই পট পরিবর্তনের পর তিনি বাড়ি ছেড়ে পালিয়ে যান।
মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। পবিত্র শবে বরাত আজ যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় মহিমান্বিত এই রজনীতে আল্লাহর ইবাদত বান্দেগি করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ফার্সি সব শব্দের অর্থ রাত আর বরাত অর্থ ভাগ্য। হিজরি সনের শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতকে তাই ভাগ্য রজনী হিসেবে পালন করে মুসলিম উম্মাহ। এ রাতে পরম করুণাময় মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত ও জিকিরে মগ্ন থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। এদিকে শবে বরাত থেকেই শুরু হয়ে যায় পবিত্র রমজানের প্রস্তুতি। টঙ্গীর তুরাগ তীরে 58তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্বে মাওলানা সাদ অনুসারীদের অংশগ্রহণে হল বৃহত্তম জুম্মার নামাজ। ইমামতি করেন মাওলানা সাদের ছেলে ইউসুফ বিন সাদ। অংশ নেন দেশ বিদেশের লাখো মুসল্লি। জুম্মার নামাজের অংশ নিতে টঙ্গীর আশপাশের মুসল্লিরা সকাল থেকে আসতে থাকে ইজতেমা ময়দানে। এর আগে ফজরের নামাজের পর আম বয়ান করেন মাওলানা আব্দুস সাত্তার। এরপর খিত্তায় ইজতেমায় অংশগ্রহণকারীদের তালিম দেন মুরব্বীরা। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। শীতের জীর্ণতা ঘুচিয়ে এলো ঋতুরাজ বসন্ত। নবপ্রাণের আবাহনে ভালোবাসার রং ছড়িয়ে পড়েছে প্রকৃতি জুড়ে। জুলাই আগস্টের রক্তাক্ত অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে বসন্ত বরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় আয়োজন করা হয় বর্ণিল উৎসবের। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। প্রকৃতিতে ফাগুনের হাওয়া, বসন্ত বাতাসে ভালোবাসার সুর, আর সেই উন্মাদনায় বাসন্তী রং শাড়ি আর খোপায় নানা রঙের ফুল গুজে তরুণীরা মেতেছেন বসন্ত বরণে। সবাইকে বসন্তের বাসন্তী শুভেচ্ছা। আজকে এমনিতেই জনমনে অনেক আনন্দ, কিন্তু এই আনন্দ আরো দ্বিগুণ হয়েছে কারণ আজকে একই সাথে দুইটি দিবস। একটি বিশ্ব ভালোবাসা দিবস। পরিবার পরিজন নিয়েও ফাগুন হাওয়ায় মেতে উঠতে চারুকলার বকুলতলায় এসেছেন অনেকে। বসন্ত উৎসব আমার সবসময় ভালো লাগে, সাথে ভালোবাসা দিবস। হাজবেন্ডের সাথে ঘুরতে আসছি, অনেক ভালো লাগছে। প্রতি বছর এখানে আসি, আমার খুব ভালো লাগে। The energy, the vitality of people and the friendliness of the people. So thrilling to be here. Everybody is so friendly. It's so colorful. I love to see all the beautiful women. ঋতুরাজ বসন্ত বরণে বাদ যায়নি শিশুরাও। নাচ টাচ দেখলাম, প্রথমে গান শুনলাম, তারপর এখান থেকে ফুল নিলাম। ফার্স্ট টাইম আসলাম এখানে, তো সবকিছু মিলিয়ে অনেক বেশি ভালো লাগছে। সকালে এসে আমি এখানে খুব মজা করেছি, প্রোগ্রাম দেখেছি অনেক। নাচ গানে বসন্ত বরণে চিরায়ত বাঙালি ঐতিহ্য। বসন্ত রাগে নবজাগরণের সুরে বকুলতলায় জমে ওঠে জাতীয় এই আয়োজন। সারা পৃথিবীর কোথাও কিন্তু 6টা ঋতু নেই। আমাদের গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত 6টা ঋতু নিয়ে আছে। প্রকৃতির যে বৈচিত্র্য, এই বৈচিত্র্যের মধ্যে বসন্তটা হচ্ছে ঋতুর রাজ। সেই কারণে বসন্ত উৎসবটা মানে একটা বিশেষ মাত্রা। নব বসন্তে আগামীর দিন হবে ভালোবাসার, শুভ ও সুন্দরের এমনই প্রত্যাশা সবার। নাহিদ সিরাজি নিম্মি, একুশে টেলিভিশন, ঢাকা। দেশ মেতেছে বসন্ত বরণে। বসন্তের এই আয়োজনকে আরও রাঙিয়ে তুলেছে বিশ্ব ভালোবাসা দিবস। একই দিনে দুই আয়োজনে বাঙালি আরও মাতোয়ারা। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বসন্ত বরণ আর ভালোবাসা দিবসের কিছু চিত্র ধরা হয়েছে ডেস্ক রিপোর্টে। এসেছে ঋতুরাজ বসন্ত। বিশ্ব ভালোবাসা দিবস ও বসন্ত বরণকে কেন্দ্র করে ময়মনসিংহের ফুলের দোকানগুলোতে উপচে পড়া ভিড়। ভালোবাসা দিবস উপলক্ষে আমি আমার ফ্যামিলি বাসা লোকদের জন্য ফুল নিতে আসছি। তো আগের তুলনায় আজকের দিনটার জন্য ফুলের দামটা অনেক বেশি হয়ে গেছে। ফুলটা নিয়েছে আমার ওয়াইফের জন্য এবং ফুলের প্রাইস একটু মোটামুটি বেশি মনে হচ্ছে। চট্টগ্রামে শহীদ ওয়াসিম পার্কে বসন্ত বরণ অনুষ্ঠানের আয়োজন করে বোধন আবৃত্তি পরিষদ। নাচ, গান, যন্ত্রসঙ্গীত আবৃত্তির মাধ্যমে বসন্তকে স্বাগত জানায় নগরবাসী। ফাগুনকে বরণ আর বিশ্ব ভালোবাসা দিবস পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ভিড় জমিয়েছে পর্যটকরা। নিরাপত্তায় মোতায়েন রয়েছে টুরিস্ট পুলিশ। থানা পুলিশ, নৌ পুলিশ, টুরিস্ট পুলিশ এদের মাধ্যমে বিভিন্ন জায়গায়
চেকপোস্ট এবং ডিউটি বাড়ানো হয়েছে। এদিকে চায়ের শহর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হয়েছে বসন্ত উৎসব, যেখানে নাচে গানে ছিল আনন্দের হিল্লোল, সাথে বাঙালির নানা সংস্কৃতির সন্নিবেশে বসে মেলা। প্রতি বছরের মতো এবারও নেত্রকোনায় চলছে দিনের বসন্তকালীন সাহিত্য উৎসব। উৎসবে শিল্প সাহিত্যে অবদানের জন্য কবি হাসান হাফিজকে দেয়া হয় সম্মাননা। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। অমর 21 বইমেলার খবর। অমর 21 বইমেলায় ছড়িয়েছে বসন্তের রং। পহেলা ফাল্গুনে মেলায় এসেছেন নানা বয়সী পাঠক দর্শক। সেখানে আছেন সহকর্মী প্রণব চক্রবর্তী, যুক্ত হচ্ছি তার সাথে। প্রণব, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, আজকের পহেলা ফাল্গুন একই সাথে 21 গ্রন্থমেলা, কেমন জমেছে আজকের বইমেলা? রক্তিম, আসলে জমেছে বলতে আমরা এখানে এসেছি দুপুরের পরপর। আমরা তখন এমন অবস্থা ছিল যে বইমেলার ভিতরে আমাদের ঢোকাই দায়, মানে ততক্ষণে আসলে বইমেলা পুরা মাঠ জুড়ে ভরে গেছে মানুষের, সব বয়সী মানুষ আজকে আমরা দেখেছি। এবং যেটি বিষয়, আজকে পহেলা ফাল্গুন এবং ভ্যালেন্টাইন ডে দুটি দিবস রয়েছে, সেই সাথে আজকে কিন্তু সরকারি ছুটির দিন, যে কারণে মেলায় আজকে আসলে যারা সপ্তাহ জুড়ে সময় পান না, পরিবারকে নিয়ে তারা এসেছেন আজকে মেলায়, পরিবারের জন্য বই কিনছেন, ঘুরছেন। সেই সাথে যেহেতু আজকে দুইটি বিশেষ উপলক্ষ পাওয়া গেছে, সেই কারণে আমরা দেখেছি যে প্রিয়জনকে নিয়েও মানুষ আসলে সময় কাটাচ্ছেন। কারণ রাজধানীতে তো আসলে বিনোদন বলতে বইমেলাটা এই ফেব্রুয়ারি মাস জুড়ে বাঙালি উপভোগ করে, কারণ নতুন নতুন বই এখান থেকে নেওয়া, সকলের সাথে ঘুরে বেড়ানো, সময় কাটানো, সেটি একটি বিষয় থাকে বইমেলাকে ঘিরে। আর আজকে যেহেতু ভালোবাসার দিবস এবং পহেলা ফাল্গুন, সে কারণে উপলক্ষ এবং নতুন বইয়ের ঘ্রাণ নেওয়া, দুটো কাজই আসলে আমরা দেখেছি সবাই খুব স্বতঃস্ফূর্তভাবেই করেছেন। এবং দূর দূরান্ত থেকে আমরা দেখেছি, ঢাকার বাইরে থেকেও মানুষ এসেছেন বই কেনার জন্য। শিশুরাও আছে, তাদের পছন্দের বই তারা আমরা দেখেছি কিনেছে। আর যে বিষয়টি বলার, রক্তিম, এখন একটু আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার চোখে, তুলনামূলক মানুষ কমতে শুরু করেছে। কেননা আজকে যেহেতু শবে বরাতের রাত, সে কারণে বাংলা একাডেমি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে সন্ধ্যা 7টার পর কেউ আর বইমেলায় প্রবেশ করতে পারবে না, এবং সন্ধ্যা 7:30টার মধ্যে আজকের মেলার কার্যক্রম শেষ করা হবে। সে কারণে অনেকেই আসলে বই খুব দ্রুততার সাথে কিনে নিয়েছেন, কিনে নিয়ে তারা চলে গেছেন। আর বইমেলা আসলে প্রাণের মেলা বাঙালির, বইমেলায় আসলে মানুষ আনন্দতেই কাটায়। তো সবকিছু মিলিয়ে আসলে আজকের দিনটি ছিল উপভোগ্য বাঙালির জন্য। রক্তিম, অসংখ্য ধন্যবাদ প্রণব। দর্শক, প্রণব চক্রবর্তী যোগ দিয়েছিলেন বইমেলা প্রাঙ্গণ থেকে। শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। নতুন রাজনৈতিক দল গঠনের প্রয়োজনে উপদেষ্টার পদ ছাড়তে রাজি নাহিদ ইসলাম। বাংলাদেশ নিয়ে ট্রাম্পের বক্তব্যের ভুল ব্যাখ্যা দিচ্ছে ভারতীয় গণমাধ্যম, বলছেন মার্কিন বিশ্লেষকরা। হাসিনাকে শাস্তি এড়ানোর সুযোগ দেয়া হবে না, ফিরিয়ে এনে বিচার হবে, দ্য ন্যাশনালকে প্রধান উপদেষ্টা। নির্বাচন নিয়ে নানামুখী বক্তব্যে সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে, বলছে বিএনপি। সংস্কার নিয়ে কাল থেকে সংলাপ। পরিচয়বিহীন 2 পুরুষের ডিএনএ প্রোফাইলিংয়ে আটকে আছে সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার তদন্ত।
সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।